নমস্কার, একেবি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছে সংবাদে। দেশবাসী ও বিরোধীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর এই বার্তা পাঠ করে শোনান। রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট হয়ে থাকা প্রয়োজন। অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানান, এই অভিযানে কমপক্ষে 100 জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারও প্রত্যাঘাত করবে ভারত। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের একদিন পরই এ নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের আহ্বান করে কেন্দ্র। ওয়ার্ল্ড রেড ক্রস ডে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি রক্তদান শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানটি হয় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা অফিস রেড ক্রস ভবনে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, শুধুমাত্র ওয়ার্ল্ড রেড ক্রস ডে উপলক্ষে রক্তদান করা তা নয়, মানবতাকে বাঁচিয়ে রাখতে রক্তদান করতে হবে। সারা বিশ্বে প্রায় 150টির ওপর দেশ এই দিনটি পালন করেছে। 1863 সালে এই সংগঠনটি গড়ে উঠেছিল বলে তিনি জানান। আজকের যে থিম কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখা, নিড অফ দ্য আওয়ার, যেভাবে চারিদিকে মানবতা অবক্ষয় হচ্ছে, আজকে কিন্তু রেড ক্রস সোসাইটির যে আজকে যে দিবস, এখানে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন হচ্ছে, তার মাধ্যমে শুধু বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে না, এমনিতেও সব মানুষের কিন্তু এই মানবতাকে বাঁচিয়ে রাখার এই উপলক্ষকে আবার আমাদের মাঝে স্মরণ রাখার একটা বিশেষ আয়োজন আমি মনে করি। আমাদের এই আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বজুড়েই আমরা এটা আজকে যেটা আমাদের এখানে জেনারেল সেক্রেটারি বলেছেন যে সারা বিশ্বে প্রায় 190টি দেশের উপরে আজকের এই দিনটি পালন করছে এবং 1863 সালে এই সংগঠনটি গড়ে উঠেছিল। এবং আমরা সবাই জানি যে হেনরি ডুরান্টি, উনি ইতালিতে যখন সলফেরিন যুদ্ধ শুরু হয়, সেখানে হাজার হাজার আমাদের রাজ্যে 6টি জাতীয় সড়ক রয়েছে, যেটা NHIDCL এজেন্সি ও রাজ্য সরকার মিলে 6টি জাতীয় সড়ক তৈরি করেছে। সর্বমোট ল্যান্ড আছে 793 কিলোমিটার। এর মধ্যে পূর্ত দফতরের কাছে আছে 43 কিলোমিটার। 793 কিলোমিটারের মধ্যে 434 কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে। পাশাপাশি 305 কিলোমিটারের কাজ এখন চলছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে। এদিন মহাকরণে প্রেস কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন NHIDCL আগরতলা আঞ্চলিক অফিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমাদের রাজ্যে 6 ন্যাশনাল হাইওয়ে আছে, যেটা NHIDCL, যে আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ, যেটা এজেন্সি, এবং রাজ্য সরকার দুটো মিলিয়ে যে 6টা ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স করি। তো যে লেন্থ আছে টোটাল 793 কিলোমিটার ডিজাইন লেন্থ। PWD কাছে আছে 43 কিলোমিটার और NHIDCL কাছে আছে 749 কিলোমিটার। তো আমাদের 793 আছে টোটাল ডিক্লেয়ার্ড ন্যাশনাল হাইওয়ে। এটার মধ্যে 434 কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে 434, আর 305 কিলোমিটারের কাজ এখন চলছে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট
ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজের মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। সংবাদে সকলকে স্বাগত। রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের নয়া পদক্ষেপ। ত্রিপুরা রাজ্যে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে উচ্চশিক্ষা দপ্তর। সাধারণ ডিগ্রি কলেজ খোলা থাকবে। এই সময় সেমিস্টার পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া ও ক্লাস চলবে। দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ, প্রফেশনাল কলেজ ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর গ্রীষ্মকালীন ছুটি এবছর বাতিল করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ে কলেজ খোলা থাকবে এবং যথারীতি সেমিস্টার পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া ও ক্লাস চলবে। তার জন্য শিক্ষকদের অর্জিত ছুটি মিলবে বলে জানা গেছে। অপারেশন সিঁদুরের পর বুধবারের মতো বৃহস্পতিবারও দেশ জুড়ে 400টিরও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। পাশাপাশি বন্ধ হয়েছে মোট 27টি বিমানবন্দর। মঙ্গলবার মধ্যরাতে পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তারপরই দেশ জুড়ে বাতিল করা হয় 200রও বেশি উড়ান। বন্ধ ছিল 18টিরও বেশি বিমানবন্দর। এবার সেই সংখ্যাটি বেড়ে হলো 27। শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুমতার, সিমলা, গাগ্গাল, ধর্মশালা ইত্যাদি। আগামী 10 মে সকাল 5টা 29 পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনো যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না, এমনটাই দাবি করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। ভারতের অপারেশন সিঁদুরের পর কার্যত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। সীমান্তে জারি রয়েছে গুলির লড়াই।
পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। এই সংঘাতে শান্তির দূত হিসেবে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিংসা থামানোর আহ্বান জানালেন তিনি। কাশ্মীরের পেহেলগামে সংগঠিত জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে গত ৬ মে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহুওয়ালামপুর, জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কাই লস্করি তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের দিন বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও সেনা। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই আঘাত হানা হয়েছে। তারপরই সীমান্তে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে নিরীহ নাগরিকদের টার্গেট করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার গুলি চালাচ্ছে পাক সেনা। এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। সেই কথা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যা হচ্ছে তা খুবই ভয়ঙ্কর। আমি দুদেশের সঙ্গেই মানিয়ে নিতে পারি। আমি দুজনকেই খুব ভালো করে চিনি। তাই আমি চাই এই হিংসা থামুক। আমি সব রকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত বলে তিনি জানান। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সাংস্কৃতিক বলয় আগরতলা সংসদ। এই উপলক্ষে শুক্রবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে এবং তা শহরের বিভিন্ন প্রান্ত হয়ে উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে। এতে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয় আয়োজকদের তরফে। পাশাপাশি বাংলা সংস্কৃতি বলয়ের অনবদ্য কার্যক্রম সাপ্তাহিক সাংস্কৃতিক হাট তা নিরবচ্ছিন্নভাবে আসছে রবিবার ৭৫তম পড়বে। সেখানেও সেদিন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বাংলা সাংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। ৯ মে রবীন্দ্র জন্ম জয়ন্তী। আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি, শুধু তাই না, সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত। ওনার জন্মদিন আগামীকাল। এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি। এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংগঠিত হতে চলেছে। আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি, এই প্রভাত ফেরিতে সবাই মিলে যুক্ত হন। আমাদের সংস্কৃতির অন্যতম পথিকৃৎ রবি ঠাকুরের জন্মদিনকে সবাই মিলে আমরা উদযাপন করি। আগরতলা দক্ষিণ ইন্দ্রনগরের বাসিন্দা সন্তান সম্ভবা গৃহবধূ প্রিয়াঙ্কা রায়কে গত মঙ্গলবার আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার যথারীতি এই গৃহবধূর সন্তান পৃথিবীর আলো দেখে, কিন্তু একদিন যেতে না যেতেই হাসপাতালে হঠাৎ গৃহবধূর শারীরিক সমস্যা দেখা দেয় এবং বৃহস্পতিবার সে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেয়। এই ঘটনায় গৃহবধূর পরিবারের লোকরা জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতিকে দায়ী করেছেন। আমরা তো সিজার আগে বা সিজার পরে সব নর্মাল ঠিক নিয়ে আসলো, কোনো অসুবিধা নেই। এরপরে রুমে নেওয়ার পরে তো ঠিক আসলো, এই স্যালাইন চলতেছে। আমি তো এবার রাত্রেবেলা আমি বাড়িতে আওয়ার পরে গেছি জিবি যাওয়ার পরে একটু ইঞ্জেকশন লিখে দিয়েছে, ডাইন দিয়েছে। এরপরে পেশেন্টে চলতে বসে দিয়েছে। এরপরে তো
কিছু হয়েছে, আমার কিছু হয়েছে না। ভোরবেলা দেখি ডাক্তার সবাই হতেছে অক্সিজেন মাস্ক লাগাইয়া ব্লাডার লাগাইয়া চাপ সৃষ্টি হয়েছে, শ্বাসটা আনা লাগে। এই যে এখানে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, পেশেন্টের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হয়ে যাচ্ছে। ভর্তি করাইছিলেন কবে? ভর্তি করেছিল পরশু দিন। আর ডেলিভারি কবে হয়েছে? কালকে হয়েছে, বুধবার হয়েছে। নর্মাল হয়েছিল না সিজার? সিজার হয়েছে। কি কারণে মৃত্যু হইতে পারে এটা কোনো দিকে জানতে পারছেন? আমার মনে হয় নার্সের গাফিলতিতে ওষুধে কোনো গন্ডগোল আছে, এটা কোনো হয়েছে। এমনি তো সব ঠিক আসলো। বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমায় এক দিবসীয় সফরে এলেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক সুদীপ রায় বর্মন। সফরকালে কাঞ্চনপুর কংগ্রেস ভবনে আয়োজিত একটি দলীয় সভায় অংশ নেন তিনি। সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুদীপ বাবু। সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য। দীর্ঘ 5 বছর পর কাঞ্চনপুর সফরে এসে মহকুমার সামগ্রিক উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতকে সাধুবাদ জানান সুদীপ রায় বর্মন। তিনি জানান, আগামী 9 মে কংগ্রেসের পক্ষ থেকে তিরঙ্গা পতাকা হাতে নিয়ে মিছিল সংগঠিত করা হবে। এই মিছিলের মাধ্যমে দেশের সেনাদের প্রতি সংহতি প্রকাশ করা হবে বলেও তিনি জানান। 9 তারিখ আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তিরঙ্গা মিছিল আমরা সংগঠিত করব। এই যে পাকিস্তানের 9টি ঘাঁটিতে আমাদের বীর সৈন্যরা, আর্ম ফোর্সেস যেভাবে মানে জঙ্গি ঘাঁটিগুলো গুলিয়ে দিয়েছে, তাতে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং দেশের একতা এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে আগামী 9 তারিখ যাব। আমি এর আগে যখন এসেছিলাম ভাবছিলাম 5 বছর বাদে যাচ্ছে, চেহারা পাল্টে যায়। বাজারের অবস্থা, মানে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারের কোনো কিছু নেই, খুব একটা উন্নয়ন আমার চোখে পড়লো না। তো কাঞ্চনপুরবাসীর জন্য এটুকুই বলবো, বিজেপি সরকার, বিজেপি আইপিএফ এবং তীব্রমতা সরকার মানুষদের সঙ্গে প্রতারণা করছে। গণতন্ত্র আজকে পদদলিত সারা দেশ জুড়ে। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে উধাও পুরোহিত। অপহরণ সন্দেহে আতঙ্ক পরিবার। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও টিএসআর সদস্যরা অভিযান চালালেও যতদূর খবর এখনো তার সন্ধান মেলেনি। তবে পুলিশি তল্লাশি জারি রয়েছে। বিশালগড়ের নোয়াপাড়া লোকনাথ আশ্রমের এক পুরোহিত অপহরণ পদ্মনগরী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুরোহিতকে উদ্ধার করা হয়নি। পুলিশি অনুসন্ধান জারি রয়েছে। ঘটনা বিশ্রামগঞ্জ থানার পদ্মনগর এলাকায়। জানা যায়, বিশালগড় নেতাজি নগরের বাসিন্দা তথা নোয়াপাড়া লোকনাথ আশ্রমের পুরোহিত নারায়ণ চক্রবর্তী বুধবার বিকেলে বিশালগড় থেকে নলছড়ের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটোতে উঠেছিলেন। রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ ছড়ায়। রাতের দিকে তিনি হঠাৎ ছেলেকে ফোন করে জানান, পদ্মনগর পৌঁছানোর পর অটো চালক তাকে নামিয়ে দেন এবং অন্য গাড়ির জন্য অপেক্ষার সময় কিছু লোক এসে তাকে মুখে কাপড় চাপা দিয়ে তুলে নিয়ে যায়। একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখা হয়। সুযোগে সেখান থেকে ফোন করে তিনি ছেলেকে বিষয়টি জানান। পরে ফোনটি বন্ধ হয়ে যায়। বাইরের মন্দিরে পূজা দেয়, লোকনাথ মন্দির বিশালগড়। ঠিক আছে, তুই আজকে আমাকে গিয়ে কইতেছে আমি একটু ইয়ে যাবো, বাইরে বাইরে যাবো নড়ছর। হ্যাঁ, তুই আমার মন্দিরে পূজাটা দিয়ে দিস। হ্যাঁ, তুই আমি বুঝেছি, ঠিক আছে দিয়ে দেবো। তাহলে তুই কবে আবি? আমি কালকে সকাল আই পড়ব, মন্দিরটা খুলবো, আরেকজনে খুলবো, আমি কালকে সকাল আই পড়ব। কিন্তু আমি পূজা টুজা দিয়ে আইসি। অন্য তুমি ফোন করে আমার 8টার সময় ফোন করে কি ভাই পূজা দিয়ে আসিস নি? আমি আর আমার আর আজকাল ফোন করছে না। তুই তার পোলা আমার ফোন করছে, কাকু আমি বাবুর ফোন করি, বাবু তুই ফোনটা ধরে না। তো আমি রাখা আমি ফোন করি, তো আমি ফোন করছি, আমার ফোনটা ধরছে না। এবারে কতক্ষণ আধা ঘন্টা পরে আবার তাই ফিরে ফোন করছে। ফোন করছে আমার কইতেছে এমন মন আমি তো বিশাল অটো দিয়ে উঠছি। আমি কিন্তু ওটু তুই টিকেট লিখে তুই নর্স যাবি, তুই বাসু টিকিট গিয়া অটু মেলা করে যাবো কইছে। তো অটু মেলা করে যাবো কইছে, ঠিক আমি উঠে এসে গিয়া আমার পদ্মনগর অটুটা নামাই দিছে। নামাই দিয়ে আমার কী করছে আমি কইতে ভাই না, আমার 2 কিলোমিটার ভিতরে ডুয়াই লাইছে। হ্যাঁ, ধোয়ার পরে আমি একজন বাইতে টাইবলে বাইতে আছি। হ্যাঁ, থাকার পরে
এই আমি অনেক কিছু করতে পারি না, আমার অনেক একজনকে মোবাইলটা দিছে, বলছে তুমি তোমার আত্মীয়স্বজনের কাছে তুমি ফোন করো। তো আমি সবার কাছে ফোন করতেছি, হ্যাঁ, মানে আমি এনতিকা উদ্ধার হইতাম। এদিকে নারায়ণের ভাই গৌতম চক্রবর্তী ও ছেলে গণেশ চক্রবর্তী প্রথমে বিশালগড় থানায় যান। তাদের বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার পদ্মনগরে তল্লাশির নির্দেশ দেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও টিএসআর সদস্যরা অভিযান চালালেও রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরবর্তীতে সম্ভাব্য গন্তব্য হিসেবে আগরতলার শালবাগান এলাকার নাম উঠে আসে এবং সংশ্লিষ্ট থানায় জানানো হয়। নারায়ণ চক্রবর্তী দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রোডের লোকনাথ আশ্রমের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবার সূত্রে জানা গেছে কারোর সঙ্গে তার কোনো শত্রু ছিল না। ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। জানা গেছে মঙ্গলবার তার নলছড়ে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। ফলে বুধবার সন্ধ্যার আগেই তিনি রওনা দেন। পদ্মনগর এলাকার আগেও কিছু ঘটনায় অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুরোহিত অপহরণের পেছনে কারা আছে তা এখনো নিশ্চিত নয় পুলিশের কাছেই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো কাঞ্চনমালা এলাকা থেকে। যে মা তার আদরের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তান আজ নিজের মাকে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ছেলের ভয়ে এখন বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আসছে তা মা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় 2 নম্বর ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন ভজন বিশ্বাসের ছেলে টুটন বিশ্বাস দীর্ঘদিন ধরেই তার বাবা ভজন বিশ্বাস এবং মা লক্ষ্মী বিশ্বাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ একাধিকবার তাদের উপর আক্রমণ করেছে সে। এমনকি তার আক্রমণে একাধিকবার বাড়ি ছেড়ে পালাতেও হয়েছিল অসহায় এই মা বাবাকে। জানা যায় গত কয়েক মাস আগে এলাকায় বিচার সভার মধ্য দিয়ে টুটন বিশ্বাসকে শেষবারের মতো সতর্ক করা হয়েছিল, কিন্তু তা যেন তার কাছে কিছুই না। কয়েক মাস যেতে না যেতেই টুটন বিশ্বাস আবারও বুধবার গভীর রাতে তার মা লক্ষ্মী বিশ্বাসের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একসময় টুটন বিশ্বাস তার মাকে মেরে ফেলার জন্য ধারালো অস্ত্রের ঝলকানি শুরু করে। এই অভিযোগ অগত্যা তার মা লক্ষ্মী বিশ্বাস নিজের প্রাণ বাঁচাতে বুধবার গভীর রাতে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বৃহস্পতিবার অসহায় লক্ষ্মী বিশ্বাস ওনার ছেলের এই মানসিক আচরণের কথা সাংবাদিকদের সামনে প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, নিজের ছেলে মায়ের সাথে এই ধরনের আচরণ করবে তা তিনি কোনোদিন কল্পনাও করেননি। নিজের সন্তানের জন্য আজ তিনি তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে রয়েছেন। এই বিষয় নিয়ে তিনি সমাজের কাছে উপযুক্ত বিচার দাবি করেছেন। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এই ঘটনা নিয়ে প্রশাসন সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য, যাতে করে কাঞ্চনমালা এলাকায় এই ধরনের ঘটনা আর একটিও না ঘটে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বাড়ির ভিতরে আই আমার লগে আমার মারধর করতে যায়, আমার বউ বৈদ্য করে এই আমার ফুলাবই। আচ্ছা আচ্ছা, প্রায় সময় আমার একালে বউ বৈদ্য করে। মারধর করেনি? মারধর করতেও যায়, মারধর করে। আচ্ছা, কালকে কি হয়েছিল? কালকে এই অবস্থা, এটা আয়াসেরা আমার এই অবস্থা করতেছে, আমার দরজা মরজা ঘর মর ভেঙ্গেলাম অবস্থা। এরপরে তো আমি বাঁচতে পারি না, কোনো মতে আমি করতে পারি, বাঁচতে পারি না, লুহাইলা বেশি। তবু আমার সারি কিনার দা বিচারতেছে। এরপরে দা আমার মারতে বললে আমি কোনোরকম বাঁচতে পারি। এখন কি মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন? এরপরে দা আমি কোনো দিকে বাঁচতে পারতাছি না। আমি এরপরে দিয়ে আমি যেখানে আশ্রয় পাই মানুষের বাড়িতে এখানে আমি যাই, রাত্র প্রায় 1টা বাজে। নাম কি আপনার ছেলের? টুটন বিশ্বাস। শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে চলছে ক্লাস। এর উপর বিদ্যুৎ সহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত দুর্লভ নারায়ণ এইচএস স্কুল। বিদ্যা জ্যোতি প্রকল্পে স্কুলটি চললেও এখনো পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়। দাবি উঠেছে এই সমস্যার সমাধান করার। শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে চলছে ক্লাস। এর উপর বিদ্যুৎ সহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত দুর্লভ নারায়ণ এইচএস স্কুল।
বিদ্যাজ্যোতি প্রকল্পে রয়েছে স্কুল। দীর্ঘদিন যাবৎ স্কুলের শিক্ষক স্বল্পতা রয়েছে, নিজ মুখে স্বীকার করলেন প্রধান শিক্ষক। জানা গেছে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 153 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছে 5 জন, তার মধ্যে থেকে 1 জন শারীরিক প্রতিবন্ধী। 4 জন দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। কাঠফাটা রোদে প্রচন্ড গরমের মধ্যেই ক্লাসরুমে নাজেহাল ছাত্রছাত্রীরা। পাখা থাকলেও নেই বিদ্যুৎ। এই বিষয়টি স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক জানান, তিনি বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলেছেন এবং এই বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশ্বস্ত হয়েছেন বলে জানান। বিদ্যালয়ের নাম দুর্লনারায়ণ এসএসসি স্কুল, বিদ্যাজ্যোতি এখানে ছাত্র কতজন আছে? আমাদের প্রায় 50 আছে, প্রায় প্রি প্রাইমারিতে আছে 31, আর 1 to 5 পর্যন্ত আছে 120 জন, মোট 151। আমার নিউ ইয়ার মিশন চলছে আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন এসে এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, 1 জন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য 1 জন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের শিশুদের এই স্কুলে শিক্ষকের পরিবর্তে আয়া ক্লাস চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যুৎ নিয়েও অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। এই বিষয়ে স্থানীয় অভিভাবকরা দ্রুত রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। মাধ্যমে একটা টিচার নাই ক্লাসের মধ্যে বিদ্যাজ্যোতি নামে কি ভাবা চলতেছে না কে চলতেছে আসলে বুঝতে পারতেছে না। আমরা কি আসলে বিদ্যাজ্যোতি বাচ্চা স্কুলে ভর্তি করে কি প্রবলেম না জিতলাম বুঝতে পারতেছি না। আমরা চাইতেছি স্কুলে অ্যাটলিস্ট যে স্টুডেন্ট আছে তাহলে আয়া দিয়া টিচার ক্লাস না করে টিচার দিয়ে ক্লাস হোক এবং ইলেকট্রিক যে ব্যবস্থা আছে যাতে গরমের জন্য গরম সম্পূর্ণ করে আর কি। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো AKB টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। দুর্নীতি ও জঙ্গল রাজত্বের অবসানের দাবি, নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বেহাল বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা দ্রুত উন্নত করার দাবিতে বৃহস্পতিবার উদয়পুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয়। এদিন উদয়পুরে রাজপথ কাঁপিয়ে একটি মিছিল যায় জেলা শাসক কার্যালয়ে। সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ আরো অনেকে। DYFI এর
রাজ্য সম্পাদক বলেন, রাজ্যের শিক্ষকের সংকট, হাসপাতালে চিকিৎসক নার্সের সংকট। রাজ্যের যে কোনো হাসপাতালে যান, বলছে পরিষেবা নেই, আবার পরিষেবা থাকলেও তা প্রদান করার জন্য পর্যাপ্ত শিক্ষক নার্স নেই বললেই তিনি জানান। শিক্ষকের সংকট, হাসপাতালে ডাক্তার নার্সের সংকট, যেখানে সভা করছি তার সঙ্গে হচ্ছে আমাদের এই মহকুমার হাসপাতাল, তার একটু দূরে জেলা হসপিটাল, যেখানে যান পরিষেবা নেই, রুগী আছে, চিকিৎসা দেওয়ার মতন ডাক্তার নার্স নেই। সরকারি দপ্তরে 50,000 শূন্যপদ, 12,000 শিক্ষকের শূন্যপদ পড়ে আছে, 6,000 উপর নার্স ডাক্তারের শূন্যপদ পড়ে আছে। রাজ্য সরকার মহাকরণে বসে প্রতিদিন রাজ্যের 40 লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এই যে প্রতারণার খেলা চলছে, শিক্ষিত বেকাররা হন্য হয়ে ঘুরছে, 50,000 উপর শূন্যপদ পূরণ হচ্ছে না, কোনো কথা নেই। তার জন্য আমরা দাবি করছি। কৈলাসহর পুর পরিষদের 2, 4 ও 5 নং ওয়ার্ডে গত 1.5 বছর ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় 60 নাগরিকরা ডেপুটেশন দেন DWS অফিসে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দিনে 2 বার জল মিলছে না, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী জানান, সকাল বেলায় জল মিলছে না, অফিসে গিয়েও অধিকাংশ সময় আধিকারিকদের পাওয়া যায় না। এই ব্যাপারে DWS এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারের বক্তব্য, কয়েকদিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জল জীবন মিশন ও অটল জলধারার বিপুল খরচের মধ্যেও শহরে জল সংকট। এই অবস্থায় গ্রামাঞ্চলের হাল কল্পনা করাই যথেষ্ট। প্রশাসনের নিষ্ক্রিয়তায় জনরোষ ক্রমশ বাড়ছে। 2, 4, 5 ওয়ার্ড নাম্বারের জলের আর 1.5 বছর যাবৎ ভীষণ অসুবিধার সম্মুখীন। মানুষ জল পাচ্ছে না, না সকালে না বিকালে, কোনো বেলায় জল পাচ্ছে না। একটা লোক তো মারাই গেল জলের অভাবে, জল নেই। এই সংকটকালীন চলাকালীনেই আমাদের এলাকার সবাই মিলে আমরা আজ ওদের সাথে কথা বলতে আসলাম। ওনারা বললেন যে সকালবেলা 40 মিনিট জল দেবেন, যদি কারেন্টের বিভ্রাট না হয় তাহলে 40 মিনিট জল দিবেন, আর বিকালবেলা 30 মিনিট 6টা ওই টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছেন। আধিকারিকের সাথে তো অফিসের ভিতর দেখা করলাম, আধিকারিক আসলোই অনেক পরে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দেশে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। দেশের পূর্ব, পশ্চিম, মধ্য ও পূর্বোত্তর অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বৃহস্পতিবার জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 11 মে পর্যন্ত দেশের মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। গুজরাটে ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের কিছু অংশ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে আগামী 5 দিনের মধ্যে সর্বাধিক তাপপ্রবাহ চলতে পারে। এছাড়া আগামী কয়েকদিন ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহে অঞ্চলে অতি আর্দ্র তাপমাত্রাজনিত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।